রহমানের বক্তব্যের কথা। তারেক রহমান তো বিদেশি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য নিয়ে আপনি যেটা বলছিলেন যে তার ময়না পাখি, বিড়াল এগুলো হচ্ছে প্রকাশ পাচ্ছে। তারেক রহমান কি এর বাইরে কিছু বলেছেন কিনা দেশের রাজনীতির জন্য, অথবা তার কোনো প্ল্যান পরিকল্পনা তিনি মূল ব্যাপারে অনেক কথা বলেছেন বিবিসির সঙ্গে, অনেক কথা বলেছেন, কিন্তু তার কোনো কথাই ভাইরাল হয়নি। শুধু ময়না পাখি আর ময়না পাখি, বিড়াল এবং ছাগল লালন পালন এটা ভাইরাল হয়েছে। আরেকটা ভাইরাল হয়েছে, আমার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। এর কারণ হলো যে তিনি যে ভবিষ্যতে ক্ষমতা পেলে প্রতিহিংসা পরায়ণ হবেন, অন্যের বাড়ি ভেঙে ফেলবেন, এই যে তার মনের মধ্যে যেটা ম্যানসরিয়া কাজ করছে, বিবিসি খুব সুকৌশলে তার ওই বাড়ি ভাঙার প্রসঙ্গটি সামনে নিয়ে আসছে। অন্য কোনো কিছু, সে কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছে, বাঙালি নিয়ে অসাধারণ সুন্দর কথা বলেছে, কিন্তু সেগুলো সামনে আসেনি। ওই বাড়ি ভাঙার তারপরে সে তার কোকোকে নিয়ে কথা বলেছে, কোকোর উপর শেখ হাসিনা নির্যাতন করেছে, কিন্তু দেখা গেল যে না, কোকো 111-এর সময় দেশের বাইরে চলে গেছে এবং তিনি অসুস্থ অবস্থায় যখন মারা গেছেন তখন আসলে শেখ হাসিনার করার কিছুই ছিল না। তো এইভাবে আসলে তাকে বিতর্কিত করার জন্য, তার ওই যে গুরুত্বপূর্ণ কথাগুলোকে অগুরুত্বপূর্ণ করার জন্য কৌশলে এই যে মিডিয়াগুলো করছে কি এমন প্রসঙ্গগুলো নিয়ে আসছে। তাদের তো ছাগল টানার, মানে তারেক রহমান সাহেবের যেমন বলার ঠিক হয়নি, আমার বাড়িতে ছাগল ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, ভেড়া ছিল, ময়না পাখি বরিশালের ভাষায় কথা বলেছিল, আমার একটা বিড়াল আছে, এই বিড়ালটা আমার মেয়ে, বিড়ালের নাম জিবু, এগুলো উনি না বললেও পারতেন। আবার এই প্রশ্নগুলো যে করা হয়েছে, উনি যেই কথাগুলো বলবেন, ওই যে প্রশ্ন কথা সে জানে, ইট মিনস তারেক রহমান আগে প্রকাশ করা হয়েছিল কিনা প্রশ্নপত্র, না, ডাজ নট ম্যাটার। যারা বিবিসিতে সাংবাদিক, ধরেন কাদের কল্লোল আছেন বা অন্য আছেন, তারা তো আসলে অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, যে আপনি আমি খুব কৌশলে করেছেন। হ্যাঁ, ধন্যবাদ। ফেসবুক পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা ত্রাণকর্তাই হবেন ডক্টর ইউনূস। আপনি কোন প্রেক্ষিতে এই কথাটা বললেন এবং আপনি কোন পর্যবেক্ষণ থেকে এই কথা বলেছেন একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। আমি এটা আমার ওখানে খুব সুন্দর করে বর্ণনা করেছি ইন ডিটেলস, 15-20 মিনিট বসে। কাজে এখানে খুব সংক্ষেপে বলতে গেলে ভুল বুঝাবুঝি হবে। আমি শুধু যেটা বলছি, প্রকৃতির একটা আইন আছে। প্রকৃতির একটা আইন হলো যে এটা কোরআনেও আছে, যেখান থেকে মানুষের উত্থান হয় সেখানে মানুষের পতন হয়, যেখান থেকে পতন হয় সেখান থেকে উত্থান হয়। এটাই অবস্থা। যে আপনার সবচেয়ে শত্রু সে আপনার বন্ধু হয়ে যায়, আর সে আপনার বন্ধু সে শত্রু হয়ে যায়। এটা হলো প্রকৃতির নিয়ম। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে তো একটা নির্বাচন করতে হবে, তাকে ক্ষমতাটা হস্তান্তর করতে হবে এবং তাকে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নিতে হবে। তো সেই সেফ এক্সিট নিতে গিয়ে তাকে এই যে তিনি এযাবৎ 3টি দলের সঙ্গে প্রাণান্ত চেষ্টা করছেন। প্রথমে এনসিপির জন্য চেষ্টা করলেন, তারপর জামাতের সাথে চেষ্টা করলেন, এরপরে বিএনপির সাথে এখন চেষ্টা করছেন, কিন্তু তিনি কোনোটাতেই কুল কিনারা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তার সঙ্গে যদি কোনো একটা মাধ্যমে আওয়ামী লীগের সংযোগ হয়ে যায়, অস্বাভাবিক কিছু নয়। দিস ইজ ওয়ান। আর সেকেন্ড হলো, যেহেতু শেখ হাসিনা উচ্ছেদ হয়েছেন তার দ্বারা, কাজেই আবার শেখ হাসিনার পুনর্বাসন তার দ্বারা হবে, এটা প্রকৃতির ল। একটু জানতে চাচ্ছি যে সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি কূটনীতিকরা বৈঠক করেছেন এবং এখানে একটু সমালোচনার বিষয় আছে যে তারা গাড়ির ফ্ল্যাগ খুলে গেছেন এবং যে রাস্তা দিয়ে গিয়েছেন তার অন্য রাস্তা দিয়ে আবার বের হয়ে এসেছেন। মানে এত লুকোচুরি কেন তার বাসায় বৈঠকের বিষয়ে? পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন এটা একটি স্বাভাবিক ঘটনা। এটাকে কিভাবে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন উনি? এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত হলো সাবের হোসেন চৌধুরী বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন সবার মধ্যে ওয়েল কানেক্টেড, ইন্টারন্যাশনালি তার মতো কানেক্টেড লোক নাই, ইভেন নট ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আইপিইউ, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের সবচেয়ে সফলতম প্রেসিডেন্ট ছিলেন। সারা দুনিয়ার মন্ত্রী, এমপি, সিনেটর থেকে শুরু করে সবার সঙ্গে তার 1-to-1 থাউজেন্ডস অফ লোকের সাথে তার সম্পর্ক। ফলে তার বাসায় 2-4-10 জন কূটনীতিবিদ আসবেন যাবেন, সকাল বিকাল কথাবার্তা হবেন, ইটস এ ভাত মাছের মতো। মঈন খানের বাসায় যদি 10 জন কূটনীতিবিদ যেতে পারে, সাবের হোসেন চৌধুরীর বাসায় ডেইলি 10 জন যেতে পারে, সেটা যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে নির্বাচনের বাকি তো আর মাত্র 3.5 মাস 4 মাস, এর মধ্যে তার সাথে বৈঠক করার কি ইঙ্গিত দিতে পারে আগামী নির্বাচন উপলক্ষে? এখানে আপনি যদি নেতিবাচক ধরেন তাহলে সেক্ষেত্রে সরকার দেশি বিদেশি একটা রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে গড়ে তোলার চেষ্টা করতে পারে। এক, আবার এমনও হতে পারে যে সাবের হোসেন চৌধুরীকে পশ্চিমা দুনিয়া তারা ট্রাস্ট অর্ধে মনে করছেন যে আওয়ামী লীগকে, রিফাইন্ড আওয়ামী লীগকে, অর্থাৎ প্রথম যেটা বললাম শেখ হাসিনা ভাইয়া, মানে সাবের হোসেন চৌধুরী কানেক্টেড উইথ শেখ হাসিনা, দিস ইজ ওয়ান। আরেকটা হলো সাবের হোসেন চৌধুরী কানেক্টেড উইথ আমেরিকা, কানেক্টেড উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড রিফাইন্ড আওয়ামী লীগ, এটা কানেকশন হতে পারে। থার্ডলি যেটা আছে, একেবারে এটা হতে পারে একান্ত ব্যক্তিগত একটা বৈঠক, যার মধ্যে কোনো রাজনীতি নাই, কোনো কিছু নাই। এটা এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না। আমরা যেভাবে আতঙ্কিত অনুভব করছি সেইভাবেই বিষয়টাকে নিয়ে এনেছি। যারা ধরেন খুব রিল্যাক্স,
যাদের কোনো লোভ নাই, লালসা নাই, নির্বাচনী নাই, চিন্তাভাবনা নাই, তারা মনে করছে সাবির হোসেন চৌধুরীর মতো একটা লোকের সাথে এই ধরনের বৈঠক হতেই পারে, লাইক মি, আমি মনে করছি। কিন্তু যারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন তারা মনে মনে চিন্তা করছেন, ও মাই গড, আবার সাবির হোসেন চৌধুরীর মাধ্যমে এরকম একটা বৈঠক হচ্ছে, শেখ হাসিনা এই বুঝে এলো, সাবির হোসেন চৌধুরী এই বুঝে কিছুটা করলো, ধরো সাবির হোসেন চৌধুরীকে এক্ষুনি ওর নাকশা ফাটাই দাও, রক্ত বের করে দাও, ওকে ডিম মারো, ওকে জেলে ঢুকাও, এরকম একটা ভয় থেকে বলছে। আর একজন বলছে যে হায় হায়, এখন আমাদের কি হবে, আগে তো আমাদেরকে ডাকতো আমেরিকান অ্যাম্বাসি, আমাদের রাষ্ট্রদূতরা আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে, এখন সাবির হোসেন চৌধুরী পিছিয়ে ঘুরছে, উনি যেভাবে ইংরেজি জানে আমরা তো ইংরেজি বলতেই পারি না। তো এইরকম যে যার মতো করে এই জিনিসটা মানে মূল্যায়ন করার চেষ্টা করছে। পররাষ্ট্র উপদেষ্টার আরেকটি বক্তব্য আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই বা জানতে চাই, সেটা হচ্ছে তিনি বলেছেন যে বাংলাদেশিদের এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রিগুলোতে ভিসা দিচ্ছেন না। আচ্ছা, ভিসা না দেওয়ার কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন? এখানে হয় কি আসলে মানে মূল ব্যাপার হলো, একটা দেশে যখন রাজনৈতিক অস্থিরতা থাকে, ভিসাটা কেন দেয় একটা দেশের মানুষ? ইউরোপ এবং আমেরিকাতে ভিসা দেয়, আপনি সেখানে ভিজিটার হিসেবে যাবেন, লেখাপড়া করতে যাবেন, আবার ফিরে আসবেন। ওই রাষ্ট্রগুলো না খুব ওয়েলফেয়ার স্টেট, ইউরোপ এবং আমেরিকা ওয়েলফেয়ার স্টেট, এবং ওখানে মানবাধিকার, তারপরে শেষে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সব কিছু টু দি পয়েন্টে সব মানুষের জন্য সমান। তো যখন একটা দেশে খুব রাজনৈতিক নিরাপত্তাহীনতা থাকে এবং প্রচুর মাইগ্রেশনের সমস্যা থাকে, তখন ওদের একটা ভয় হয় যে এদেশ থেকে যারা যাচ্ছে ভিজিটার হিসেবে, ওরা ওই দেশ থেকে ফিরে